ডোডোতে আমরা একটা নতুন কাজ দেখলাম, যেটা হলো ওই টিবেট থেকে যারা চলে এসেছিলেন তাদের উপর কাজটা। তো আপনি ওই লং মার্চের উপর করেছেন, ওই ধর্মশালা একটা 11 কিলোমিটারের লং মার্চ হয়। তো এই কাজটা নিয়ে মানে আমার বেশ কিছু প্রশ্ন আছে কাজটার পেছনে। তো এই কাজ নিয়ে যদি আপনি আমার এক্সপিরিয়েন্সটা বলেন প্রথমে। তারপরে প্রশ্নটা হলো যে মানে এই কাজটা গিয়ে মানে কাজটা দেখতে গিয়ে অন্তত আমার প্রথমে মনে হয়েছে যে আমাদের এখনকার যে বর্তমান পরিস্থিতি, ধরুন সিএ হতে পারে, এনআরসি মানে লাগু হতে পারে, মানে আমাদের অনেক বন্ধু বান্ধবরা খুব ভয় আছে, ঠিক আছে, যে হয়তো তাদের ছেড়েও যে চলে যেতে যায়। তো আপনি সেই সব মানুষগুলোকে সামনে থেকে দেখে এসেছেন, বা আপনি যে বাচ্চাদের কথা বলছেন তারাও তো একসময় ছেড়ে এসেছে। তো এই জিনিসগুলো মানে এই কাজটা করতে গিয়ে এদেরকে দেখে আমার উপর ঠিক কি প্রভাব পড়েছিল, এবং এই কাজটা কি কোথাও গিয়ে আপনার এই সিএ এনআরসির বিরুদ্ধে কি আপনার একটা অবস্থান এই কাজটা করাটা, আর আপনার সব কাজে আমরা কালারে লেগেছি, এটা কেন দেখানো? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আসলে আমি টিবেটান রিফিউজিদের নিয়ে প্রচুর পড়াশোনা করেছি, মানে ইনফ্যাক্ট রিফিউজি এই সাবজেক্টটা আমার কাছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমরাও তো বেসিক্যালি রিফিউজি, মানে বাংলাদেশের লোক, যুদ্ধের দেশভাগের আগে জাস্ট আগে আমরা এখানে এপারে আসি। তা রিফিউজি না, বেসিক্যালি আমার ইন্টারেস্ট হচ্ছে মাইগ্রেশনের। মাইগ্রেশন নিয়ে আমি পড়াশোনা করেছি। বেসিক্যালি মাইগ্রেশনের একটা থিওরি আছে, ইকোনমিক থিওরি। হ্যাঁ, আর্নেস্ট রাদনস্টাইন বলে একজন বিখ্যাত জার্মান ইকোনমিস্ট আছেন, তিনি দেখিয়েছেন যে মানুষ কেন মাইগ্রেট করে। এখন তো মাইগ্রেশন বেসিক্যালি ইজ অ্যাট দ্য কোর অফ ওয়ার্ল্ড পলিটিক্স। হ্যাঁ, সে আমেরিকায় অভিবাসন হোক বা ভারতবর্ষ এনআরসি সিআইএ যাই হোক। তো মাইগ্রেশন কেন করে, এই জন্য উনি 3টে জিনিস দেখিয়েছিলেন। একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। ইকোনমিক্সের তো 3টে ভিত্তি। তো রাভেনস্টাইন বলছেন এই যে কোনো একটা যদি অ্যাবনর্মালি বিহেভ করতে থাকে তাহলে মানুষ মাইগ্রেট করে। প্রথম মাইগ্রেট করতো কেন? যে ল্যান্ডের খোঁজে, কোথায় উর্বর, তখন কৃষিভিত্তিক সমাজ, মানে কৃষি জমি পেলেই সভ্যতা বাঁচবে। ন্যাচারালি মাইগ্রেট করতো উন্নত কৃষি জমির খোঁজে। সেই জন্যই এরিয়ান তারা মাইগ্রেট করে আমাদের ভারতবর্ষে, বিকজ এর থেকে উর্বর জমি গোটা পৃথিবীতে নেই। ওয়েল, এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ড বেসড মাইগ্রেশন, এটা দীর্ঘদিন চলেছে। তারপরে এলো লেবার। লেবার কখন শুরু হলো? যখন শিল্প বিপ্লব হয়ে গেল, তখন দেখা গেল শুরু হলো আফ্রিকা থেকে মাইগ্রেশন। আফ্রিকা থেকে, কারণ ওদের কয়লা খনিতেই হোক, ওদের কলকারখানায় হোক, ওদের বাষ্পীয় জাহাজে হোক, সর্বত্র হচ্ছে লেবার দরকার। আর থার্ড হয়ে গেল গ্লোবালাইজেশনের পর 90 অনওয়ার্ডস ক্যাপিটাল। কারণ ক্যাপিটাল কখন কোথায় যাবে কেউ জানে না, এবং যেদিকে ক্যাপিটাল সেদিকে মাইগ্রেশন। আমাদের বাঙালি ছেলেমেয়েরা ব্যাঙ্গালোরমুখী হলো, বিকজ ব্যাঙ্গালোরে ক্যাপিটাল। হ্যাঁ, আমাদের দেশ থেকে ইউএসএ মাইগ্রেট করতে থাকলো, কেন? সেখানে ক্যাপিটাল। আবার তারপর দেখা যাচ্ছে চায়নায় ক্যাপিটাল হলো, কিন্তু চায়নায় সেইভাবে মাইগ্রেট করলো না, কারণ তাদের নিজেদের লেবার যথেষ্ট। সুতরাং এই 3টের ওপর ডিপেন্ড করে মাইগ্রেশনটা তৈরি হয়েছে। আর টিবেটান রিফিউজিদের অ্যাকচুয়াল বেসিক্যালি তাদেরও ল্যান্ড, কারণ চায়না 59-এ তো টিবেট অ্যানেক্স করে। 59-এ, তার কারণ ওদের তো প্রচুর মানুষ। আর যেগুলো ওই টিবেট বা উইগুর প্রভিন্স, ওদের আশেপাশে 19টা প্রভিন্স আছে যেখানে মানুষ নেই প্র্যাকটিক্যালি। টিবেটে কটা লোক? এই একটা বিরাট ল্যান্ড মাস, ওরা দেখলো প্রায় ফাঁকা, আর ওদের ওইটুকু জায়গায় প্রচুর মানুষ। সুতরাং সেই পপুলেশনটাকে স্প্রেড করানোর জন্য ওরা এইগুলোকে অ্যানেক্স করলো, এবং অ্যানেক্স করার পর কমিউনিস্ট চায়না ন্যাচারালি ওখানে হলো, ওই বেসিক্যালি এদের তো বৌদ্ধ দর্শনের ওপর জীবনের দর্শন, এবং সেটাকে ন্যাচারালি ওরা ক্রাশ করলো। এবং যারা এলিট চায়নায়, টিবেটে কিন্তু এলিট আর হ্যাভ নটস, এদের মধ্যে গ্যাপটা ভয়ঙ্কর ছিল। আমাদের সামন্ততন্ত্রের ইয়েতে আমাদের যা ছিল তার থেকে অনেক বেশি। ন্যাচারালি এলিট যারা, তারা কিন্তু মাইগ্রেট করলো বেশি। এই মাইগ্রেশনটা হলো 59-এ।
এবং টিবেটানরা এখানে মাইগ্রেট করে এলো, তারপরে এখানে তারা বসবাস করতে থাকলো। মানে এখানে এমন অনেক জায়গা আছে, ওরাও ক্যাম্প বলে, দণ্ডকারণ্যে যেমন বাঙালি রিফিউজিদের ক্যাম্প, এখানেও ক্যাম্প, যেখানে যদি তুমি যাও তুমি মনে করবে তুমি টিবেটেই আছো। তার একটা হচ্ছে বাইলাকুপ্পা কর্ণাটকায়, একটা হচ্ছে ধর্মশালা। ধর্মশালা রিলেটিভলি তার চরিত্রটা একটু আলাদা, যেহেতু দালাই লামা থাকেন। আর একটা হচ্ছে উড়িষ্যায় রত্নগিরি, এমনকি আমাদের ছত্তিশগড়ে হ্যাঁ একটা বিরাট ক্যাম্প আছে। আমি এই সবগুলোই গেছি, কারণ টিবেটান রিফিউজিরা আমায় ভয়ঙ্কর রকম টানে। কারণ প্রথমত দেখো, আমি তো ধর্মবিশ্বাসী নই, আমি বেসিক্যালি আমি ঈশ্বর বিশ্বাস করি না। এবং এরা দেশ ছাড়লো কেন, এবং দেশ ছেড়ে অন্য একটা দেশে এসে সেই দেশে যেখানে কোনো মানুষ থাকে না এমন জায়গায় তোদের দেওয়া হয়েছে, সেখানে আর একটা মিনি টিবেট বানিয়ে এরা থাকছে কেন? এদের কাছে এই রিলিজিয়ান বেসিক্যালি ইটস নট আ রিলিজিয়ান, এটা এদের আইডেন্টিটি। এবং এই যে টিবেট দেশটা যেটা ছেড়ে এসছে, সেটা এই আইডেন্টিটির সাথে এই 4 জেনারেশন পরেও এত ভ্যালিড যে ওরা তার থেকে বেরোতে চায় না। দে স্টিল লিভিং ইন টিবেট। এটা বিভ্রমই বলো আর রিয়ালিটি বলো, ওরা সেটা তৈরি করে ওর মধ্যে বাস করতে চায়। সুতরাং এইটা আমার মধ্যে ভীষণ কাজ করতে, এবং আমি ওদের ক্যাম্পগুলোয় খুব যেতাম, বাইলাকুপ্পায় যেতাম, মুন্ডগোড়ে যেতাম, এই দুটোই কর্ণাটকে। হ্যাঁ, এদিকে ছত্তিশগড়ের ক্যাম্পটাতে তো গেছি, রত্নগিরি অনেকবার গেছি। তো দেখতাম একদম নিজেদের মধ্যে সেই বনাশ্রী, সেই শিশু লামা, সেই প্রত্যেকের বাড়ির অল্টারে বুদ্ধের ছবি। তো বেসিক্যালি এটা কিন্তু ধর্ম দিয়ে হয় না, ধর্ম তো একটা জাস্ট আচরণগত। তারপরেই পড়তে পড়তে দেখলাম ওদের কাছে বুদ্ধ ব্যাপারটা ঠিক ধর্মের সাথে সম্পৃক্ত নয়, এটা সমাজের সাথে সম্পৃক্ত। বিকজ আমি বলি বুদ্ধ ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট কমিউনিস্ট। যে করেছিল কি, সে বেসিক্যালি সে তো নাস্তিক ছিল, সে হিন্দু যে ইয়েটা তার থেকে বেরিয়ে সম্পূর্ণ নাস্তিক একজন, তার কাছে ঈশ্বর নেই। সমাজের কল্যাণের জন্য সে কী করলো, মনাস্ট্রি করলো, এবং সেই মনাস্ট্রিতে সোশ্যাল ভলেন্টিয়ার হিসেবে সে লামাদের নিয়োগ করলো, যারা হচ্ছে যাদের কাজ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। তার মধ্যে ডাক্তার, তার মধ্যে ওই যারা ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে পুরো ডিস্ট্রিবিউশন সিস্টেমটা মনাস্ট্রি ওরিয়েন্টেড। এটা অ্যাকচুয়ালি মার্কসের কমিউনটা, ওর সংঘও কিন্তু দায়ী ছিল। তারপর অতীশ দীপঙ্করের পর থেকে এর মধ্যে নানা রকম রিচুয়াল, আমাদের ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিজম, হ্যাঁ, যেহেতু উনি ঢাকার বাঙালি, এগুলো ঢুকলো এবং পুরো জিনিসটা। এই টিবেটানস অ্যাপার্ট ফ্রম আমাদের বাঙালি রিফিউজি, বাংলাদেশের রিফিউজি, এরাও একমাত্র কমিউনিটি যারা দেশ ছেড়ে এসে ওই কষ্টের পর আজকে ফ্লারিশ করেছে। কারণ একটা ক্যাম্পে যদি দাও, তাদের একটা জিনিস, আমি একটা খুব বেসিক ইন্ডেক্স আছে, ক্যাম্পের মধ্যে যে দোকান তার স্টক দেখো, তাতেই তুমি বুঝতে পারবে যে মানুষের ক্রয় ক্ষমতা কী। অবভিয়াসলি আমি পশ্চিমবাংলা একটা দোকানে যে স্টক দেখবো, আমি যদি গোয়ায় একটা গ্রামের দোকানে যাই, সেখানে কিন্তু আমি একই স্টক দেখবো না, দেখবো অনেক ওয়েল স্টক, অজস্র ব্র্যান্ড। তুমি যে কোনো ক্যাম্পে যদি দাও, দেখবে চতুর্দিকের গ্রাম যেগুলো ওদের ঘিরে রেখেছে, সেখানে মানুষের পারচেসিং পাওয়ার কি, আর ওই ক্যাম্পগুলোয় পারচেসিং পাওয়ার কি। তার মানে ওরাও একটা অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম অ্যাডাপ্ট করেছে, যেটা বেসিক্যালি কিন্তু মনাস্ট্রি ওরিয়েন্টেড, কিন্তু সেটা ভীষণ রকম ফ্লারিশিং এবং প্রচণ্ড কর্মঠ, ভীষণ রকম মাইগ্রেন্ট। এই যে ভুটিয়া যারা এখানে সোয়েটার বিক্রি করতে আসে, এরা কিন্তু কেউ ভুটিয়ান থেকে আসে না, এরা সবাই টিবেটান রিফিউজি ক্যাম্পের লোক। ওখান থেকে যারা আসে, আমি তাদের সাথে বউবাজারে গিয়ে দেখা করি, হ্যাঁ, সে অমরকোট ক্যাম্পের লোক বা বাইলাকুপ্পা ক্যাম্পের লোক। সুতরাং গোটা মানে দেশ জুড়ে ওরা কিন্তু ঘুরে বেড়াতে পারে ব্যবসা করার জন্য। সুতরাং টিবেটান রিফিউজিদের এই মাইগ্রেশন নিয়ে আমি প্রচুর পড়েছি। এবার 59-এ তো ফার্স্ট মাইগ্রেশন হলো, তারপর কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে ওরা গেছে। পার ডে 1 টাকায় হাই অল্টিটিউডে রাস্তা তৈরি করত। তারপরে এই করতে করতে আমার একটা ইন্টারেস্ট হলো, আমি আর একটা লেখায় খুব একটা অদ্ভুত ঘটনা পেলাম। সেটা 62-তে চায়না ওয়ারের আমরা তো পর্যদস্ত হই, তখন জানা গেল যে হায়ার অল্টিটিউডে ভারতীয়রা সেভাবে লড়তে পারে না। তখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল কেপ্ট সিক্রেট। সেটা হচ্ছে এই তিব্বতীরা তখন চলে এসছে 62, 63, 64 এইরকম সময়।
তখন ওদের ক্যাম্প থেকে যারা খুব ভালো চেহারার ছেলে তাদের তুলে নিয়ে গিয়ে ঢাকার ভেতর দিয়ে, মানে ঢাকার সাথে তখন সিআইএ মানে আমেরিকার খুব ভালো যোগ, যেহেতু ওটা পূর্ব পাকিস্তান, নেহেরুর অজান্তে বলা হয়, আই ডোন্ট নো, তাদের বাংলাদেশের ভেতর দিয়ে পাচার করা হতো ইউএসএতে, এবং সেখানে তাদের গেরিলা ট্রেনিং দেওয়া হতো, দিয়ে তাদের আবার ফিরিয়ে এনে নেপালের মুস্তাং দিয়ে চীনে ঢোকানো হতো কমিউনিস্ট গভর্নমেন্টকে উত্তক্ত করার জন্য। এবং এটা একটা দীর্ঘ প্রসেস, তারপর সেটা বন্ধ হয় অবশ্য, চীনারা ওই জায়গাটা সিল করতে। তা এই ক্যাম্পে কিন্তু এরকম আমি লোকও দেখেছি, এবং যারা হাই অল্টিটিউডে লড়েছে, আমি এক বৃদ্ধকে দেখেছি মুন্ডগড় ক্যাম্পে, তার এখন 90 বছর বয়স। তিনি পরিষ্কার বলেছিলেন যে 71-এ বাংলাদেশ ওয়ারের সময় রাঙামাটি, বলছে লিবারেশন, রাঙামাটি দখল নেওয়াটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট, একটা ইন্ডিয়ান আর্মির একটা বিরাট ইয়ে ছিল, সাকসেস। হ্যাঁ, উনি বলেছিলেন রাঙামাটি দখল করেছিলাম আমরা, বিকজ না ওদের একটা বিরাট এই হাই অল্টিটিউডে লড়াই করতে পারে টিবেটান সোলজার, তাদের ইন্ডিয়ানরা ইউজ করেছিল, যেটা তারা কিন্তু এনরোল্ড নয় ইন্ডিয়ান আর্মিতে, অন্য দেশের নাগরিক হিসেবে তারা কিন্তু ভারতীয় আর্মিতে আসতে পারে না, কিন্তু একটা টাস্ক ফোর্স সবসময় ছিল যারা লড়েছে। তো এই লোকগুলোর সাথে কথা বলে এদের জীবনের, বেসিক্যালি আমি যেতাম ফার্স্ট জেনারেশন যারা মাইগ্রেট করেছে 59-এ, দালাই লামার সাথে হেঁটে এসছে তাদের কাছেই, এবং তারা অনেকে বেঁচে ছিলেন। আমি যেমন 50টা প্রথম শুরু করি, আস্তে আস্তে কমছে, হ্যাঁ, তাও তাদের এখন 80-র ওপর বয়স সবারই। তা তাদের গল্পগুলো যদি শুনি, তোমরাও শোনো, তোমার গায়ে কাঁটা দেবে যে একজন মানুষ একটা জীবনকালে তার জীবনে এত কিছু ঘটতে পারে। হ্যাঁ, সম্পূর্ণ একটা তিব্বতের পাহাড়ি অঞ্চল, একদম কোনো রকম বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই, সেখান থেকে রাতারাতি রিফিউজি হয়ে চলে এলো এদেশে। তিনি আমি অনেক বড় স্টোরি ভেবেছি, আমি এখনও পুরো কাজ তো হয়নি, কিন্তু আমি করছি। তা এই 50th ইয়ার্স হলো যখন এই ইয়েতে 60 বছর হলো 2019-এ, তখন ওরা ঠিক করলো একটা মার্চ করবে ধর্মশালা থেকে ইয়ে অবধি। তা জাস্ট 3 ঘন্টার মার্চ, কিন্তু আমি যত ছবি ওখানে সবই 3 ঘন্টায় তোলা, আর তার আগের দিন বোধহয় দালাই লামার বাড়ির সামনে। তো হঠাৎ আমার মনে হলো যে দেখো এই টোটালটাই একটা এক্সেপশন। এই যে কমিউনিটিটাকে আমি দেখছি, ওখানে দেখবে তুমি যাদেরই দেখো তাদের চেহারা, তাদের পোশাক, এভরিথিং এর মধ্যে অদ্ভুত একটা অ্যাফ্লুয়েন্সের চেহারা আছে, বাট দে আর রিফিউজিস। ওরা নিজের দেশে মার্চ করছে না, আলাদা একটা দেশে এসে মার্চ করছে, নিজেদের স্বাধীনতা আছে। এটাও একটা বিরাট মানে কন্ট্রাডিকশন। এই সমস্ত কিছু আমি যদি খুব রিয়েল, মানে এভরিথিং লুকস সো আনরিয়েল, যদি আমি ফিলোসফি বা টোটাল ব্যাপারটা ভাবি পলিটিক্যালি, ইটস সো আনরিয়েল, যে আমি দেখলাম যে এইখানে আমায় একটু রিয়ালিটি থেকে ছিটকে বেরোতে হবে। দ্যাটস ওয়াই আমার মনে হলো কালারটাকে এখানে আমি বর্জন করি, জীবনে একটা স্টোরি করি অন্তত যেটা সাদা কালোই করি। সেকেন্ডলি এর পেছনে আরও একটা ছোট গল্প আছে অন্যরকম, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন তো খুব সুতরাং সর্ট অফ এ ক্রেজ, সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছে। তা আমার কখনো সেই আর্জ আমি ফিল করিনি, বিকজ আমি করিনি কখনো। তা এইরকম সবাই একজন প্রশ্ন করেছিল যে তুমি সাদা কালো ছবি করোনি কেন, অ্যাজ ইফ, তখন আমার মনে হয়েছিল যে এখন অন্তত একটা সাদা কালো পাবলিশ স্টোরি থাক। বাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে এর মধ্যে পলিটিক্যাল কন্ট্রাডিকশনটা এমন, ইটস সো আনরিয়াল পলিটিক্যালি, যে আমার মনে হয়েছিল আমাকেও একটু রিয়ালিটি থেকে বিচ্যুত হতে হবে, ওই জন্য এই ডোড হয়ে ওই স্টোরিটা করা। আপনি বললেন না আপনি খুবই আশাবাদী লোক একজন, তো এই জন্যই কি মানে ওই লং মার্চ একটা উৎসবকে বেরিয়েছে সিনেমা, এ দেশে এসেও তারা তাদের মতো করে লাইফটাকে মানে সেলিব্রেট করছে। হ্যাঁ, সেলিব্রেট করছে, এবং তারা এখনো ফ্রিডম চাইছে। ওয়েল, আর সেকেন্ডলি কমিউনিস্ট চায়নার ওখানে টিবেটে যা করেছে তাকে তো আমার সাপোর্ট করার কোনো জায়গা নেই, বিকজ অন্য একটা দেশ, একটা ল্যান্ডমার্ক তারা নিয়ে নিয়েছে। তাদের এথনিক অ্যান্ড রিলিজিয়াস না, বেসিক্যালি এথনিক, রিলিজিয়াস তো বটেই,
লাইফস্টাইলটাকে শেষ করছে। ন্যাচারালি এটা পরিষ্কার হচ্ছে একটা ইনভেশন। সেখানে আজকেও 60 বছর দেশ ছেড়ে আসার পর একজন 85 বছরের বৃদ্ধা তিনি 6 কিলোমিটার হাঁটছেন, 8 কিলোমিটার ফ্রিডমের পতাকা ধরে, এবং তার পেছনে যারা হাঁটছে তারা ওনার হয়তো 50 বছর কম, যারা টিবেট কি জানেই না, ম্যাপে দেখে, যারা এখানে জন্ম, তারাও কিন্তু একই রকম ইন্টেন্সিটি নিয়ে ফ্রিডমের জন্য হাঁটছে। এইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে যে 4টে জেনারেশন ভারতে কাটিয়ে ফেললো প্রায়। হ্যাঁ, যে বাচ্চাটা 2012-এ জন্মেছে সেও কেন ফ্ল্যাগ নিয়ে, সে টিবেটের কি জানে? হ্যাঁ, যার 16 বছর 18 বছর বয়স ছেলে মেয়েগুলো, তারা কেন টিবেটের জন্য এভাবে গলা ফাটা এরকম ভয়ঙ্কর প্রোটেস্টের নামে? তার মানে তাদের মধ্যে ওই জিনিসটাকে জীবিত রাখা হয়েছে, ওরা রেখেছে কোনোভাবে। এইটা খুব ইন্টারেস্টিং। আমি জানি না এর রহস্য কি, দেখা যাক আরও কিছুদিন এদের মধ্যে কাজ করলে বোঝা যাবে। আমার একটা জিনিস মনে হয়েছে, ধরুন আপনি বেশ কিছু মানে বিষয় বা আছেন মানে সেগুলো নিয়ে কাজ করার জন্য, যেমন ধরুন রামনামী কমিউনিটি নিয়ে, বা ধরুন অযোধ্যার যে রাম কথা, ঠিক আছে, তো এগুলোর কথা বলে আপনি খুবই সমসাময়িক এবং একটা মানে পলিটিক্যাল বার্তাও দিতে চান। হ্যাঁ, যদি খুব ভুল না করি, অযোধ্যার ওই রামকথা ওই কাজটা করতে গিয়ে আপনি লিখেওছেন যে ওই রামকথা হতে হতে কিছু লোক স্টেজে উঠে গিয়ে বলছে স্লোগান চললো। তো এইগুলো দিয়ে আপনি ওই মানে একটা শক্তির আগ্রাসনকেও মানে বলতে চাইছেন, ডাইরেক্ট ইন্ডিকেট করতে চাই যে ওই মানে আপনার অবস্থান যে ওই স্লোগানটার বিরুদ্ধে, যে মন্দির বানালো, হ্যাঁ, এবং ওই স্লোগানটার যে বিরুদ্ধে, সেটা আপনি রামকথা দিয়েই বলছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি সবসময় তার প্যারালাল ওই বাচ্চা ছেলেটার গল্প লিখেছি, ওই অক্ষয় বলে যে ছেলেটা সীতা সাজে, যেগুলো রামকথার আসরে সীতা সাজে। একদিকে ভয়ঙ্কর আস্ফালন, দলটাকে নিয়ে রামকথা গাওয়াতে নিয়ে যাচ্ছে, এবং সেখানে কি মুসলমান লোক ভারত ছোড় দো, ডর পে না মরেঙ্গে, মন্দির হি বানায়েঙ্গে, এই স্লোগান চলছে, পলিটিক্যাল তুলছে। হ্যাঁ, আবার একই সাথে সেই দলে যে বাচ্চা ছেলেটা অভিনয় করছে সীতা সাজে, বিকজ রোগা, হ্যাঁ, ক্লাস 7-এ পড়ে, কোনোদিন বাবা পুরোহিত ব্রাহ্মণ, এদিকে অভাবী, এদিকে ছেলেকে মিড ডে মিল খেতে দেয়নি, কারণ 7 জাতের ছোঁয়ায় জাত চলে যাবে। আবার ওই বাচ্চাটা ন্যাচারালি ড্রপ আউট হবে। হ্যাঁ, সেই বাচ্চাকে দৈনিক 200 টাকা ভাড়ায় একটা রামকথা দলে সীতা সাজিয়েছে, এবং এই যে দলের কম্পোজিশন, সেই দলকে ইউজ করে একটা রামরাজ্যের জিগির তুলছে, রাম মন্দিরের জিগির তুলে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেই। এই একটা পলিটিক্স অফ পোলারাইজেশন চলছে। সুতরাং এই যে ভয়ঙ্কর কন্ট্রাস্ট, দেখবে রামকথা যখন আমি তুলেছি, আমি খুব চড়া হলুদ আলো, যেটা বাল্ব জ্বললে হয়, আমি সেইটা প্রত্যেকটা ফ্রেমে রেখেছি। ওটা কিন্তু আমি কালার কারেক্ট করে নিতে পারতাম, হ্যাঁ, ন্যাচারাল করেই নিতে রাখিনি, বিকজ ওই যে হলুদ আলো, টাংস্টেন বাল্ব যখন রাত্রিরে আলো ছড়ে, ওর মধ্যে একটা হলুদ কাস্ট থাকে, এবং সেটা খুব হিংস্র। হ্যাঁ, ফলে পুরো মানে যা ছবি আমি তুলেছি, আমি কিন্তু ডে লাইট সেটিংয়ে পুরোটা তুলে গেছি, যাতে ওই হলুদ কাস্টটা থাকে। ওই হিংস্রতাটাকে আমি ইচ্ছে করে ছবির মধ্যে রেখে দিয়েছি, বিকজ বেসিক্যালি এটা একটা হিংস্র সময়ের গল্প। আপনার হোলা মহল্লানি কাজটাও দেখেছি, ভাগড়িয়ানি কাজটা, তো সবকটা কাজই দেখতে কি মানে আমাদের মনে হয়েছে যে আপনার কিছু একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, মানে এটা বিশ্বাস করি, মানে আমিও বিশ্বাস করি যে কোনো পলিটিক্যাল আইডিওলজি ছাড়া কোনো মানে পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। তো আপনার পলিটিক্যাল অবস্থানটা মানে যে কোনো মানে এই সব কাজগুলোর পেছনে, মানে ধরো আমি সবসময় যে কোনো জিনিসের ভেতরে যে ইকোনমিক্সটা কাজ করছে আমি সেটা দেখি। সাপোজ এই যে নিহাংশিকদের নিয়ে কাজ করেছি হোলা মহল্লা বা পরেও, এই নিহাংশিক কারা, এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ পাঞ্জাব একটা অসম্ভব প্রসপারাস স্টেট, এবং গুরু নানক যখন এলেন, মানে শিখিজম এলো, শিখিজম ওয়াজ ইয়ের মতো, সাপোজ চৈতন্যের মতো,
উদারবাদী ধর্ম, এবং তারা কোনো বর্ণাশ্রম মানে না, সবাই ইকুয়াল ইত্যাদি। এবার গোটা পাঞ্জাব তো শিখ হলো। পাঞ্জাবে কিন্তু 32% এখনও গোটা ভারতে সবচেয়ে বেশি দলিত। চিন্তা করো, তখনই আমার প্রশ্ন হলো এই দলিত কারা? বেসিক্যালি ওখানেও যখন ভাগ হয়েছে, যারা ল্যান্ড হোল্ডার তারা এলিট শিখ, তারা বেসিক্যালি এরিয়ান, দেখবে তাদের ফিচার। আবার বহু বাইরের লোক সেখানে গিয়ে জমিতে রোজ খাটতো, এবং তারা বেসিক্যালি দলিত যাদের আমরা বলি, বাইরে থেকে এসছে, তারাও তো শিখ হয়েছে। এবার ধর্ম মানে সবাই ইকুয়াল, কিন্তু এরা থেকে গেল মাযহাবি শিখ, অর্থাৎ তারা দলিত কনভার্টেড ইন্টু শিখস। এদের দু দলের ইকোনমিক স্ট্যাটাস আলাদা, সোশ্যাল স্ট্যাটাস আলাদা। তো এদের অনেকের বাড়ি তার ইকোনমিক্যালি এত উইক যে এই ছোট্ট ছোট্ট অবস্থায় বাচ্চাদের গুরুদুয়ারায় রেখে যায়, এবং সেই গুরুদুয়ারায় ওদের বড় করা হয়। একটা আদিম পৃথিবী এখনও এক্সিস্ট করছে গুরু গোবিন্দ সিংয়ের, যে লোকটা 1708-এ মারা গেছে। অ্যাজ এ পৃথিবীটা যেন তাই সবসময় একটা ধর্মযুদ্ধের জিগির, হ্যাঁ, এবং ভয়ঙ্কর একটা ছোট্ট আউটলুকের মধ্যে তাদের রেখে দেওয়া হয়, এবং তাদের ঘোড়া প্রাণ ঘোড়া নিয়ে ছুটে বেড়ায়, বেসিক্যালি মাইগ্রেট করে, এবং বেসিক্যালি দে আর মার্সেনারিজ, মানে যখন যার কাছে পলিটিক্যাল বা ইকোনমিক অ্যাডভান্টেজ পায় তার হয়ে কাজ করে। এটা শিখ যখন 84-এ পাঞ্জাব ক্রাইসিস হলো তখনও। এবং তুমি দেখো এই যে কোনো আজকে এত বড় মুভমেন্টটা হচ্ছে সিঙ্গুতে, সেখানেও প্রচুর নিহাং আছে, এবং কয়েকটা দল বেসিক্যালি মাঝাবে শিখস, তারা নিহাংদের দল। যত দেখবে এই গন্ডগোলগুলো হচ্ছে, যেখানে হচ্ছে এই মুভমেন্টটা ধাক্কা খাচ্ছে, সেখানে দেখবে কোনো না কোনো নিহাং ওড়িয়ে যুক্ত। বেসিক্যালি ওরা আর কিচ্ছু জানে না, দে থিঙ্ক দ্যাট দে আর জাস্ট সেভিয়ার্স অফ শিখিজম, এবং তারা শিখ ধর্মের জন্য বাজাচ্ছে। ওরা ইকোনমিক্স জানে না, পলিটিক্স জানে না, কিচ্ছু না। এই অদ্ভুত ছোট্ট আউটলুক থেকে তাদের মানে লিমিটেড একটা আউটলুক নিয়ে তারা বড় হয়। তো আমার এই ব্যাপারটাই খুব ইন্টারেস্ট ছিল, এবং সেই জন্য আমি হোলা মহল্লা ইত্যাদি আরও নানা জায়গায় এই নিহাং শিখদের মধ্যে গেছি। এখন ওদের মধ্যে অনেক আমার বন্ধু আছে, এবং আমি দেখেছি যে অদ্ভুতভাবে একটা খুব ছোট্ট পৃথিবীতে বেড়ে ওঠার ফল কি, হ্যাঁ। এবং সেখানে গিয়ে আমি কিন্তু আজকে ওদের দোষ দিই না, আই সিম্প্যাথাইজ ফর দেম, বিকজ ওইটা ওরা জানে না, ব্রডার পার্সপেক্টিভ জানে না, কারণ জানার সিচুয়েশন ওদের জীবনে আসেনি, এবং যদি আসে সেই জন্যই আমার নিহাংদের নিয়ে নাড়াঘাটা। বিকজ এমনি তো কমিউনিটি অসম্ভব দিল খোলা মানুষ সব, হ্যাঁ, হই হই করে, দারুণ ছবিও হয়, ঘোড়ার পিঠে ঘুরে বেড়ায়, হ্যাঁ, দুটো ঘোড়ায় দু পা রেখে তারা গ্যালপ করায়, এরকম সব, হ্যাঁ, সবসময় বন্দুক নিয়ে ঘুরছে। তা এইগুলো যেমন খুব ইম্পর্টেন্ট, আবার এদের হ্যান্ডেল করাও একটু ডিফিকাল্ট। সুতরাং এই দিকটা দেখে আমি কিন্তু ওই হোলা মহল্লায় গেছি। আমি সবসময় ইকোনমিক্সটা দেখেছি যে কেন ওই কমিউনিটিটা এরকম, হ্যাঁ। রিলিজিয়ান এগুলো বড় ব্যাপার না। রিলিজিয়ান বেসিক্যালি ইকোনমিক্সেরই একটা কি বলবো, তুমি বাই প্রোডাক্ট বলতে পারো। ইকোনমিক্স যেভাবে তৈরি করে সমাজকে, সেইভাবেই সমাজ তৈরি হয়, এবং সেই সমাজটা চালানোর জন্য কিছু সাব কোর্স তৈরি হয়, যেটাকে রিলিজিয়ান বলে। সুতরাং রিলিজিয়ান ইজ সেকেন্ডারি, এবং ইকোনমিক্স যদি ফল করে আমরা দেখি একটা, তখনই দেখবে সবসময় রিলিজিয়ানটাকে সামনে আনা হয়, অ্যাজ ইফ দিস ইজ দ্য মেন থিং, হুইচ ইট ইজ নট। হ্যাঁ, সেই জন্য আমি সবসময় রামনামিও যখন করেছি আমার এই জিনিসটাই মাথায় ছিল, এবং হোলা মহল্লা করেছি এই জিনিসটা মাথায় ছিল। আমি যখন অ্যাট্রাক্টেড হই টিবেটান রিফিউজি বা বাঙালি রিফিউজির, তখন এই ইকোনমিক্সের যে মডেলটা আজকে এদের প্রেজেন্ট ইকোনমিক সিচুয়েশনটাকে তৈরি করেছে, আমার বেসিক আগ্রহ কিন্তু এই মডেলটার প্রতি। এবং সেখানে আর কিচ্ছু নেই, নো রিলিজিয়ন, নাথিং। সেখানে একটা অদ্ভুত সাম্যাবস্থার কনসেপ্ট আছে, যেখানে এরা ফ্লারিশ করেছে। এই সাম্যাবস্থার কনসেপ্টটাই কিন্তু ইতিহাসকে এগোয়। মানে ধরুন আপনার এইসব কাজগুলো, মানে এই কাজগুলো করতে গিয়ে, ঠিক আছে, রামনামি বলুন, হোলা মহল্লা বলুন, বা অযোধ্যা রাম কথা বলুন, কোথাও কি আপনার মনে হয়েছে যে ফটোগ্রাফি আপনার কাছে একটা ওয়েপন? ইয়েস, বাট ভোঁতা ওয়েপন। বিকজ আমি ফটোগ্রাফি দিয়ে কি করতে পারি? একটা বাড়ি মারতে পারি, হ্যাঁ, কিন্তু
আমার ওয়েপেনটার এমন ধার নেই যে আমি সমাজকে কেটে দুটুকরো করব। আমি জাস্ট দুটো বাড়ি মেরে জানান দিতে পারি যে দেখো দিস ইজ রিয়ালিটি, এবং দেখো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি সমাজকে একটু চিতিয়ে দিতে পারি যে এই ঘটনাগুলো ঘটছে, দেখো থ্রু মাই লেন্স I have recorded this process, or through my lens I am just trying to give a sense of what is what. কিন্তু ফটোগ্রাফি এইটুকুই করতে পারে, হ্যাঁ, সে খুব বড় ফটোগ্রাফার হোক বা একদম বেসিক্যালি একজন ফ্রেশার হোক, ক্ষমতা কিন্তু সকলের এক। তারা হয়তো আর্টিস্টিক ইয়েটা বেশি, তিনি অসাধারণ ফ্রেম করতে পারেন, আর যে একদম ফ্রেশার সে আজকে যেভাবে শুরু করছে তার ফ্রেমটা এখনও ততটা ইয়ে না। বাট যদি আমি ইয়েটা দেখি, যদি আমি সমাজ বদলের ক্ষেত্রে ফটোগ্রাফির ক্ষমতা কতটা দেখি, তাহলে দেখব দুজনের ক্ষেত্রেই ক্ষমতার সমান সীমিত। স্পট নিউজ যেমন একটা সিঙ্গেল ফ্রেম অনেক ঘটনা ঘটাতে পারে। সাপোজ একটা ছবি তো মনেই পড়ছে, ওই কি যেন আইল্যান্ড কার্থি বোধহয় নাম ছিল, ওই বাচ্চা ছেলেটা তুরস্কের, হ্যাঁ, গ্রিস না তুইয়ের সমুদ্রের পাড়ে ভেসে এসেছিল সিরিয়ান রিফিউজিতে। ওই একটা ছবি ছাপানোর পর যাদের গোটা ইউরোপ অ্যাকসেপ্ট করছে না, দেখা গেল ওই আমাদের জার্মানির চ্যান্সেলর মার্কেল ওই ছবিটার বেরোনোর পরেই দেখা গেল ফার্স্ট জার্মানি ওদের জায়গা দিলেন। সুতরাং এটা একটা বিরাট ডেভেলপমেন্ট। ফটোগ্রাফি এইটা করতে পারে, হ্যাঁ, যারা নিউজ ফটোগ্রাফার তাদের এই ক্ষমতা আছে যে একটা ছবি দিয়ে অনেক বড় ডেভেলপমেন্ট তারা করতে পারেন, কিন্তু ইন দ্য লং রান একটা দীর্ঘ প্রসেসকে বদলে দেওয়ার ক্ষমতা ফটোগ্রাফির নেই। সেটা একমাত্র মানুষের আছে। ফটোগ্রাফি করতে পারে কি, মানুষকে সময় সময় আপডেট করে যেতে পারে যে দেখো এই ঘটছে, তুমি সচেতন হও, তোমার চেতনাকে জাগাও। এই চেতনাকে প্রোভাইড করতে পারে ফটোগ্রাফি অবভিয়াসলি। মানে অনেক ফটোগ্রাফার আছেন, মানে কেউ ধরুন তাদের সেই কাজের আউটপুট কেউ এক্সিবিশন করে দেখাতে চান, কেউ বইয়ের মাধ্যমে দেখাতে চান, আর কেউ ধরুন একটা মাল্টিমিডিয়া মানে ওই ধরুন একটা প্রেজেন্টেশন করে দেখাতে চান। তো আপনি আপনার কাজের আউটপুট কিভাবে দেখাতে মানে পছন্দ করেন? মোস্টলি অ্যাজ কি বলবো, পাবলিশ স্টোরি। কারণ তাতে আমি সবচেয়ে বেশি লোকের কাছে পৌঁছোই। সেটা ডিজিটাল স্টোরি মানে হ্যাঁ, ওয়েবসাইট বা মানে তোমার ডিজিটাল ম্যাগাজিন হলে আরও ভালো, বিকজ তাতে ইয়েটা অনেক বেশি, রিচটা অনেক বেশি। প্রিন্ট ম্যাগাজিনের থেকে ডিজিটাল ম্যাগাজিন হলে আরও ভালো, কারণ প্রচুর লোক, আমি যত লোককে রিচ করতে পারবো, একটা ম্যাগাজিনের নিশ্চয়ই রেঞ্জটা তার থেকে অনেক বেশি মানুষকে রিচ করতে পারে, এবং ন্যাচারালি অনেক বেশি লোকের কাছে পৌঁছয়। গ্যালারিতে এক্সিবিশন নিয়ে আমার খুব একটা কিছু আকর্ষণ নেই, কারণ খুব সীমিত সংখ্যক লোকের মধ্যে আমি সেটা দেখাতে পারবো। বেসিক্যালি এখানে কয়েকটা ব্যাপার আছে যে আমি ফটোগ্রাফির দিক থেকে এমন মারাত্মক ভালো কিছু ছবি তুলিনি যে সেটা লোককে দেখাতে হবে। কারণ আমি সত্যি বলছি, ইটস আ ভেরি ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, কি বলবো, অ্যাজ আ ভেরি ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জাজ অফ মাই ওন ওয়ার্ক, যে ফটোগ্রাফির দিক থেকে ফটোগ্রাফ একটা সেই হিসেবে আমার যে খুব মারাত্মক আজ পর্যন্ত যা হয়নি এমন ছবি আমি তুলেছি তা না। কিন্তু আমি যে সাবজেক্টগুলো নিয়ে ডিল করেছি, যেগুলো নিয়ে স্টোরি করেছি, সেই সাবজেক্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। ছবির থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সেই ছবির কন্টেন্ট হয়তো। সুতরাং আমি চাই কন্টেন্টটা প্রচার হোক। যেমন রাম নামি, এই যে 7 বছর 8 বছর ধরে আমি রেকর্ড করলাম, এইরকম একটা সাংঘাতিক কমিউনিটি ভারতবর্ষে, সমস্ত অপারেশন, হ্যাঁ, ক্লাস ডিসক্রিমিনেশন, একে বুড়ো আঙুল দেখে বেঁচে থাকলো এত বছর। একটা নাস্তিক কমিউনিটি সারা গায়ে রামের উল্কি করলো এবং বলল রাম আসলে সাম্যের প্রতীক, আমরা সাম্যে বিশ্বাস করি তাই রাম উল্কি করি, আমরা কোনো ঈশ্বর মানি না, আমরা হিন্দু নই, মুসলিম নেই, কিচ্ছু নেই, নাস্তিক।
তো এই কমিউনিটি যাদের নিয়ে তৈরি, আমি যখন প্রথম শুরু করি 2013 সালে, তখন 9 জন বেঁচে ছিলেন, যারা হচ্ছে একদম ফোরফ্রন্টে ছিলেন, সারা গায়ে যাদের উল্কি। এখন আমি যাই দেখলাম 6 জন মারা গেলেন, এর মধ্যে জাস্ট 2 জন বেঁচে আছেন এই মুহূর্তে, তার একজনের মস্তিষ্ক বিকৃতি হয়েছে। তা আমি যদি এই কাজটা না করতাম, এই মানুষগুলোকে না ধরে রাখতাম তখন ছবিতে, তাহলে কমিউনিটিটার কিন্তু সেরকম কোনো রেকর্ড থাকতো না। তারা যে কি অসাধ্য সাধন করেছেন এরকম একটা ভয়ঙ্কর সমাজে আজকে, যেটা আরও ভয়ঙ্কর হচ্ছে দিন দিন, সেখানে সম্পূর্ণ সাম্যের কথা বলেছেন, একটা সাম্য অবস্থার কথা বলছেন, এবং বলছেন আমরা ধর্ম মানি না, আমরা অত্যন্ত নাস্তিক, আমরা মনে করি রাম ইজ এ সিম্বল অফ ইকুয়ালিটি, অফ গুড গভর্নেন্স। অর্থাৎ তুলসীদাস রামকে যে গুণগুলো দিয়েছিলেন রামের, আমরা মনে করি সেই ইট সাউন্ডস লাইক আর ইউটোপিয়ান থট, বাট তারা বিশ্বাস করে যে সেই সমাজটার প্রতিনিধি রাম, আমরা সেই রামকেই শরীরে ধারণ করি। সুতরাং এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমি বলবো এর থেকে বড় সমাজ বিপ্লব বাংলায় হয়নি এই ভারতবর্ষে হয়নি আফটার ভক্তি আন্দোলন। সুতরাং এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার ছবির মাধ্যমে যদি এই সাবজেক্টটা হাইলাইটেড হয়, অনেক মানুষ এদের কথা জানতে পারেন, তাহলে হয়তো কেউ কেউ বিশ্বাস করবেন যে ওই অসভ্য সময় এরকম নাস্তিক এবং এরকম তীব্র মানবিক একটা ফিলোসফি নিয়ে একটা প্রান্তিক এক শ্রেণীর একদল মানুষও বেঁচে থাকতে পারে, সেটা তাদের জোর দিতে পারে। সেইটা হলেই আমি খুশি। আপনি চান মানে আপনার কাজ যে মিডিয়ামই হোক, সেটা বই হিসাবে হোক, এক্সিবিশন হোক, বা কোনো ওয়েবসাইটে হোক, যাতে লোকের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে আমি সেখানে রাখতে রাজি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং লোকে যাতে ওই সেটা দেখে যদি ইন্সপায়ার্ড হন, যদি তাদের মনে হয় যে না হ্যাঁ এই ব্যাপারে আমি সচেতন হলাম, তাহলে আমার আরও ভালো লাগবে। কিন্তু লোকের কাছে পৌঁছানোটা এটা প্রয়োজন, সেইটা এবার যতটা পারা যায় করার চেষ্টা করি। আচ্ছা, এরপরের প্রশ্নটা হলো যে ধরুন এত কমিউনিটি বেসড ডকুমেন্টারি, ঠিক আছে, আর মানে এইসব করার পর মানে জয়দীপ মিত্র মানুষরা কি কোনোদিন ইচ্ছা হয়নি যে নিজের একটা পার্সোনাল স্টোরি করবে? পার্সন হিসেবে আই এম নট আ ভেরি ইন্টারেস্টিং ফেলো, এবং আই থিঙ্ক মানুষদের নিয়ে হ্যাঁ সেটা হয়েছে, সেটা অনেক সময় হয়েছে, কারণ আমি কিছু অসাধারণ মানুষ আশেপাশে দেখেছি। কিন্তু যেটা হয় আসলে আমার মনে হয় না স্টোরি করার জন্য পরিচিতির গণ্ডিটা একটু মানে অপরিচিতির একটু জায়গা থাকা উচিত, বিকজ আই নিড সাম স্পেস টু এক্সপ্লোর। এই এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে একটা স্টোরি তৈরি হয়। আমি যাকে আদ্যন্ত চিনি তাকে নিয়ে স্টোরি করা কিন্তু খুব শক্ত। হ্যাঁ, সুতরাং অনেক মানুষই এসছেন যাদের আমি দেখেছি, আস্তে আস্তে অল্প পরিচয় হয়েছে এবং আমার মনে হয়েছে এক্সেলেন্ট স্টোরি করার মতো, কিন্তু তারপর দেখলাম সেটা আর হলো না। সাপোজ যে কোনো একজন, কিছুদিন আগেই বাস্তারে কথা বলছিলাম একজনের কাছে, সেই ভদ্রলোক মরিচঝাপে গেছিলেন, তারপরে সেই রাত্রিরে, অর্থাৎ ওই 79-এর ওই রাত্রিরে যেদিন ম্যাসাকার হয় বলে সেদিন তিনি তাড়া খান, খেয়ে কোনো ক্রমে একটা ডিঙি নৌকোয় করে তাকে বসিরহাট নিয়ে আসা হয়, সেখান থেকে আবার আর্মির সিআরপিএফের ট্রাকে তোলা হয়, দিয়ে আবার ফেরত দিয়ে দেওয়া হয়। তো তিনি দণ্ডকারণ্য ওই বড়গাঁও থেকে ভেতরে 6 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকেন, অনেক জমিদার। তিনি একটা পুকুর খুঁড়ছেন, একা লোক প্রতিদিন একটু একটু করে মাটি খুঁড়ছে। হ্যাঁ, তা প্রতিদিন বাড়ি যখন যাই দেখি পুকুরটা একটু বড় হয়েছে। তিনি তার ছেলে ওই একটা স্কুলে পড়ায় রায়পুরের কাছে, তিনি, ছেলের বউ, নাতি আর ওনার স্ত্রী, 4 জন থাকেন ওই বাড়িতে। আর প্রতিদিন ওরা হাত লাগিয়ে, নাতিও হাত লাগে, ওরা একটু করে পুকুর ভরে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পুকুর আপনার কবে শেষ হবে? আর তারপরেই হচ্ছে জঙ্গল, তারপর পাহাড়, এবং ওটা কিন্তু একদম রাইট করিডোর যেটা বলে তার মধ্যে।
তো তিনি বলেন আমার জীবিতকালেই হয়ে যাবে 70-এর ওপর অবভিয়াসলি বয়স এখন তার। তাহলে আপনি এই পুকুরটা খুঁড়ছেন কেন? বুঝলে দাঁড়াও একটু বড় হোক, বর্ষায় জল জমবে, এখানে কিছু মাছ ছাড়বো। আমার নাতি জানেই না তোপসে কি ট্যাংরা কি। দ্যাটস হিজ ড্রিম, যে তিনি একটা পুকুর খুঁড়ে যাবেন। বাংলাদেশে যেমন তাদের পুকুর ছিল যেখানে জল জমে তোপসে বা ট্যাংরা ঘুরে বেড়াবে, নাতি তাদের চিনবে। তো এই মানুষটা তো একদম মানে কি বলবো, বাঙালির ইতিহাস বলা যেতে পারে। হ্যাঁ, পূব বাংলার যে কোনো রিফিউজির পারফেক্ট আইডিয়াল রিপ্রেজেন্টেটিভ। আমার অনেক সময় মনে হয়েছে খালি এই লোকটাকে নিয়েই তো স্টোরি করা যায়। এরকম আমি অজস্র লোককে পেয়েছি। কিন্তু হ্যাঁ, যেহেতু আমি ছড়িয়ে যাই ব্রডলি, হ্যাঁ, যে এই যে আফ্রিকান কমিউনিটি যাদের নিয়ে এখন আমি খুব বেশি কাজ করছি, যারা স্লেভ হয়ে এসেছিল, যাদের সিদ্ধি বলা হয়, আমাদের দেখিয়েছিলেন। হ্যাঁ, এদের উৎসাহ তো আমার তো প্রচণ্ড এখন ইয়ে। এবং এদের যে কটা মানুষকে দেখি আমার মনে হয় যে একটা মহাকাব্যের অংশ। হ্যাঁ, কারণ ওইভাবে আফ্রিকা থেকে কৃতদাস হয়ে ওই ওমানের ভেতর দিয়ে পাচার হয়ে নন ব্রিটিশ পোর্ট মানে দিউ বা গোয়া এসে তারপরে দেশীয় রাজাদের চাকরি করে তারপরে স্বাধীনতার সময় আবার সব হারিয়ে তারা বেঁচে আছে, কিন্তু তাদের কমিউনিটির আইডেন্টিটি ছাড়েনি। এবং টোটাল একটা আফ্রিকা ভারতবর্ষে ওই গুজরাট আর কর্ণাটকের পকেটে পকেটে একটা আফ্রিকা তৈরি করে তারা বাঁচছে। তো প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় একটা মহাকাব্য। কিন্তু যেটা হয়, আমি যখন যাই তখন টোটাল কমিউনিটিটাই আমার ছবিতে উঠে আসে, এক একজন এক এক রকম। সেই রকম মানুষ বা সেই রকম সময়, একটা লম্বা সময়ের গল্প, তো একজনকে নিয়ে স্টোরি করতে হলে একজন ইন্ডিভিজুয়ালকে অনেকটা সময় দিতে হয়। সেই সময়টা পেলে হয়তো আমি করব, খুবই ইচ্ছে করে করতে। ধরুন যে মানুষটা পুকুর খুঁজছে, বা ধরুন যারা ওই লং মার্চে হাঁটছে, তাদের মধ্যে অনেক মহিলা আছেন, অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছেন, অনেক গল্প লোক আছেন, অনেক বয়স্ক মানুষজন আছেন। তাদের মনের যে উল্লাস, এবং সে একজন বয়স্ক ভদ্রলোক পুকুর খুঁজছেন তার নাতিকে দেখা হয়ে বলে, তার মনের মধ্যে উল্লাস, ঠিক আছে। তার মধ্যে কি জয়দেব মিত্রকে দেখতে পান, যে জয়দেব মিত্র ক্যামেরা নিয়ে একদিন বেরিয়ে পড়েছিল? হ্যাঁ, অবশ্যই 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 দেখতে পাই। কারণ আমার কাছে এই যে উল্লাসটা, অথবা বলা যেতে পারে তাদের ধরো চরিত্রের যে পজিটিভ ব্যাপারটা, যেটা আমাকে সবচেয়ে বেশি টানে, সেটা টানে বলেই কিন্তু আমি তাদের কাছে যাই। হ্যাঁ, এবং তাদের যখন রেকর্ড করি তখন মনে হয় ওটাই আমি। বিকজ ফটোগ্রাফি ওই মিডের ইমেজের মতো, তুমি যা ছবি তুলছো, যেভাবে ছবি তুলছো, তুমিই কিন্তু সেই ছবিতে নিজে রিফ্লেক্টেড হচ্ছে। হ্যাঁ, ওটা কিন্তু অন্যের ছবি অবশ্যই, অন্য আর একটা মুখ, আর একটা পোশাক, আর একটা শার্ট, আর একটা ধুতি, কিন্তু তার মধ্যে অনেকটাই তুমি মিশে আছো। তুমি তো ছবিটা এভাবেও তুলতে পারতে, নানাভাবে তুলতে পারতে, ওইভাবেই তুলেছো, মানে তুমি নিজেকে অনেকটা মেশাচ্ছ তার মধ্যে। So I am very much present in all my মানে ক্যারেক্টার্স, in all characters of my photographs. প্রায় প্রত্যেকের মধ্যে আমি নিজেকে দেখি। কোন জয়দেব মিত্রকে সবচেয়ে বেশি মিস করেন? কিছুটা খুব যে মিস করি তা না, কারণ আমি মিস করার প্রশ্ন আসে যখন একজন বদলে যায়। সাপোজ 20 বছর আগে আমার জীবন একরকম ছিল, খুব নিশ্চিত, আজকে সেটা নেই, সেইটা একটা, তাহলে একটা ইয়ের গল্প থাকে, মানে মিস করার গল্প থাকে। কারণ আগে আমি একরকম ছিলাম, এখন আর একরকম হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বদলাইনি, এবং আমি বহুদিন আগে যা করতাম এখনও প্র্যাকটিক্যালি তাই করি। আমার এমনকি দৈনন্দিন যে ইয়ে সামগ্রিক ব্যস্ততা, সেটাও যে খুব একটা বদলেছে তা না। একটা জিনিস হয়তো মিস করি, আগে যখন পাহাড়ে হাঁটতে যেতাম না, তখন আমি চাই বা না চাই, জেনারেলি চাইতাম না, তাও মাঝে মাঝে একা হয়ে যেতাম। হ্যাঁ, এই একা একা একটা পাহাড় ধরে হেঁটে যাচ্ছি, বিরাট বিরাট চতুর্দিকে পাহাড়, মাঝখানে সিম্পল সিঙ্গল মানুষ, তখন একটা জিনিস হয়, সেটা হচ্ছে অদ্ভুত একটা ইয়ের বোধ আসে আমার মধ্যে, একটা আম্বল। হ্যাঁ, মানে মাথা আপনি নুয়ে আসে, বিকজ ওই বিশালত্বের মাঝে তুমি কে, এরকম একটা ফিলিং হয়।
আবার সেটা যখন আমি ফিরে আসি এখানে তখন মনে হয় না আমি হয়তো একটা কিউকেটা, কারণ সব কিছুই কেমন ছোটো ছোটো লাগে। ওই যে ফিলিংটা জাস্ট কিছুক্ষণ নতজানু হয়ে থাকা বা নতজানু হতে বাধ্য হওয়া, ইটস এ গ্রেট ফিলিং। আমার মনে হয় ওটাকে আমি মিস করি। এখন আর পাহাড়ে আমি সেভাবে একা একা হাঁটি না। অ্যাজ এ টিচার আর অ্যাজ এ ফটোগ্রাফার আপনি নিজে এখন কোনটাকে বেশি ভালো লাগে আপনার? না, অবভিয়াসলি অ্যাজ আ ফটোগ্রাফার। মানে টিচিং ঠিক আছে, আমি অসম্ভব ভালো পড়াতে ভালোবাসি, এটা তোমরা জানো। বিকজ আমি যখন ছবি পড়াই তখন আমি আমি অ্যাকচুয়ালি ওই একটা ছবির একটা ক্যারেক্টারের মধ্যে নিজেকে দেখাতো, আর যখন পড়াই হয়তো 50 জন আছে, আমি 50 জনের মধ্যেই নিজেকে দেখতে পাই। আপনি যখন ধরুন কোনো ওই বিটেলসের কোনো ছবি দেখাচ্ছেন সেই সময় তোলা, যখন ধরুন গুলি করে মেরে দিয়েছে কেনেডিকে, তারপরে যখন ওই গানটা বিটেলস লিখছে এবং আপনি ক্লাসে এসে ছবিটা দেখাচ্ছেন আমাদেরকে, তখন আমরা ওই গোটা সিচুয়েশনের মধ্যে আছি, আমরা তখন শুধু ক্লাস টাইমে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি সবচেয়ে ভালোবাসি শেয়ার করতে, যেটা আমায় উত্তেজিত করছে সেইটাকে আমি যতটা পারি সবার মধ্যে চাড়িয়ে দিতে চাই। কারণ এই যে উত্তেজনা, একটা কিছু দেখে এই যে ধাক্কা খাওয়া, ইনফ্লুয়েন্সড হওয়া, আমার মনে হয় শিক্ষার এইটাই সবচেয়ে বড় জায়গা, ধাক্কা খাওয়া এবং ছিটকে দাঁড়িয়ে ওঠা। ফলে আমি যখন একটা কিছু দেখে উত্তেজিত হই, আমি চাই যে স্টুডেন্টদের মধ্যে এমনভাবে সেটা শেয়ার করি যাতে তারাও উত্তেজিত হয় এবং তারাও ভাবে বা ছিটকে উঠে দাঁড়ায়। সেইটা করতে গিয়েই আমার পড়ানো। কিন্তু বেসিক্যালি আমি কোনো স্ক্রিপ্ট ধরে পড়াই না, আমি কিচ্ছু না, আমি ছবি দেখি এবং সেই অংশটা মোটামুটি যেটুকু পড়াতে হবে, যেটুকু আমার ইনফ্যাক্ট ইয়ের মধ্যে পড়ে, সেই ক্লাসের যা আলোচ্য তার মধ্যে পড়ে, আমি সেইটাকে কতভাবে ভেঙে পড়ানো যায় পড়াই না, বেসিক্যালি আলোচনা করি, শেয়ার করি, এই শেয়ার করতে পারি। সুতরাং তখন যখন একজন উত্তেজিত হয় বা তখন মনে হয় এও আমি সিম্পলি আমি নিজেকে 50 জন আমি হয়ে একটা জিনিস উপভোগ করছি। অনেক কবিকে বলতে শুনেছি, ধরুন তিনি সারা জীবন ধরে একটাই কবিতা লিখেছেন, ঠিক আছে? তো বেসিক্যালি সবার কাছে এটা একটা জার্নি, ভেরি মাচ। তো এতদিন এই জার্নি, এত আরো জার্নি করতে চান, তো পথটা ঠিক কেমন আপনার কাছে? কোনটা? এই জার্নির পথটা কেমন? প্রচন্ড ভালো, প্রচন্ড। এক কথায় বলতে গেলে ইটস দ্য বেস্ট জার্নি আই কুড হ্যাভ। আমি জীবনে আর কিছু করলে এরকম এত এরকম অসাধারণ রাস্তা ধরে হাঁটতে পারতাম। কারণ প্রথমেই বলেছি আমি আউটডোর পার্সন, আর আমি মানুষের সঙ্গ ভালোবাসি। এবার মানুষের তো সংজ্ঞা নেই, মানুষ তো সংজ্ঞায়িত নয়। মানুষ অজস্র মানুষ, অসংখ্য রকম মানুষ। এই জার্নিটা আমায় কিন্তু এই মানুষের মধ্যে দিয়ে হাঁটিয়েছে। এত মানুষ, এত রকম পরিস্থিতির মানুষ, এত রকম মানুষের বিশ্বাস। হ্যাঁ, আমি এখনো মেলাতে পারি না। সাপোজ কিছুদিন আগেই আর একটা ট্রাইব কমিউনিটির মধ্যে আমি ছবি করছি, তারা নিশি অরুণাচলের ওপর দিকে একটা ট্রাইব। তা নিশিদের ইতিহাস শুরু 1911 সালে। চিন্তা করো, তারা হয়তো ওই পাহাড়টাতে আছে কয়েক সহস্র বছর। 1911 সালে, এবং সেটাও তাদের ইতিহাস একজন ব্রিটিশ তার মৃত্যুর সাথে জড়িত। হ্যাঁ, ওখানে একজন সার্ভেয়ার, সে সার্ভেয়ার না জানা যায় না, নোয়েল উইলিয়ামসন বলে একজন ব্রিটিশের, 1911 সালে নিশিরা তাকে খুন করে ফেলে। ওই অঞ্চলে সে যাচ্ছিল, কেন খুন হয়েছিল কেউ জানে না, ওদের নানা রকম ভার্সন আছে। তা আমি নিশিদের মধ্যে মিশে দেখেছি, ওরা বিশ্বাস করে ওই নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মাই হচ্ছে ওদের দেবতা। এবং নিশিদের মধ্যে বহু ভাগ হয়ে গেছে। কেউ কেউ মনে করে যে ওই যে খুনটা, ওটা অ্যাকচুয়ালি খুন ছিল না, ইট ওয়াজ পার্ট অফ দেয়ার রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য ব্রিটিশার্স।
সুতরাং ওরা ঠিকই করেছে। কেউ কেউ মনে করে না ওটা অন্যায় হয়েছে। হ্যাঁ, একজন আমার প্রভিন্সের অসহায় মানুষ, যাকে আমি খুন করতে পারি না। এই করতে করতে যেটা হয়ে গেছে, ওই নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মাটা হয়ে গেছে ওদের কাছে একটা কাল্ট। এবং তার একটা কবর আছে, এবং যে সোর্ডটা দিয়ে তাকে মারা হয়েছিল সেই সোর্ডের একটা মন্দির আছে। এই পুরো জাতটার, পুরো এই জনগোষ্ঠীর হোয়াট দে আর, তাদের ফিলোসফি কি, সমস্ত কনফ্লিক্টটা, তাদের ধর্ম, রিচুয়াল, এভরিথিং গড়ে উঠেছে নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মাকে ঘিরে। সুতরাং এইরকম একটা অদ্ভুত কমিউনিটি 1911 সালে একটা মার্ডার করে ফেলেছিল, তার উপর ভিত্তি করে আজকেও তাদের সমাজ চলছে। এটা আমার কোনোদিন জানা হতো না আমি যদি ছবি না তুলতাম। আমি অ্যানথ্রোপোলজিস্ট নই, আদারওয়াইজ আমার ওই অরুণাচলের ওই গ্রামে পৌঁছানোর কোনো প্রয়োজনও ছিল না। রামনামি কমিউনিটি, সিদ্ধি, অ্যাফ্রো ইন্ডিয়ানস, এদের আমি চিনতাম নাকি। সুতরাং এর থেকে ভালো জার্নি আর কিছু হয় না। আমি কোনোভাবেই এর থেকে ভালো জার্নি করতে পারতাম না ফটোগ্রাফার না হলে। এটা আমি একদম হৃদয় দিয়ে বিশ্বাস করি।